সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ, আইসিসিকে আবারও চিঠি দেওয়া হবে ক্রীড়া উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের ভ্রমণ ভিসা পেতে দিতে হবে $5,000 থেকে $15,000 জামানত, কার্যকর 21 জানুয়ারি। খেলোয়াড়দের নিরাপত্তা এবং দেশের সম্মান রক্ষায় আসন্ন টি-20 বিশ্বকাপ খেলতে ভারত যাবে না বাংলাদেশ। বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বিসিবির সাথে জরুরি বৈঠক শেষে এমনটা জানান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি যদি ভেন্যু পরিবর্তন করে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ আয়োজন করে তাহলে চিন্তা করবে বিসিবি। আমরা সবাই একমত হয়েছি যে বাংলাদেশ কষ্ট করে কোয়ালিফাইং রাউন্ডে কোয়ালিফাই করে বাংলাদেশ বিশ্বকাপে টি-20 বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। আমরা ক্রীড়া পাগল নেশন, আমরা ক্রিকেট ভক্ত নেশন, আমরা অবশ্যই খেলতে চাই, কিন্তু এটা আমাদের জাতির অবমাননার বিনিময়ে আমাদের ক্রিকেটার এবং আমাদের দর্শক, আমাদের সাংবাদিক, তাদের নিরাপত্তার বিনিময়ে, দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না। আজকে আমরা আইসিসি থেকে যে চিঠিটা পেয়েছি, সেই চিঠিতে পড়ে আমাদের কাছে মনে হয়েছে ভারতে যে প্রচণ্ড একটা নিরাপত্তা ইস্যু তৈরি হয়েছে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য, সেটা তারা রিয়ালাইজ করতে সক্ষম হয় নাই। এবং আমার কাছে মনে হয়েছে এটা নিরাপত্তা ইস্যু শুধু না, এটা জাতীয় অবমাননা ইস্যু। এই যে একটা প্রোপাগান্ডা চলছে যে আইসিসি আমাদেরকে জানিয়েছে শ্রীলঙ্কা খেলা সম্ভব না, এই ধরনের কোনো কথাই হয়নি আমাদের কারোর সাথে। আমি জানি না, এটা একটা প্রোপাগান্ডা আমি বলবো, ফলস নিউজ। কেননা এখনো আইসিসির সাথে আমাদের যোগাযোগ হয়েছে একটা, আমরা তাদেরকে জানিয়েছি, তারা আমাদেরকে জানতে চাইছে কি কি ইস্যু, তো আমরা এখন কি কি ইস্যু সেগুলো লিখে পাঠাবো। এদিকে ভারত থেকে বিশ্বকাপের ম্যাচ সরিয়ে নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দাবি নাকচ করেছে আইসিসি। এমন সংবাদ প্রকাশ করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ESPN ক্রিকইনফো। প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে মঙ্গলবার ভার্চুয়াল বৈঠক হয়। সেখানে আইসিসি বিসিবিকে জানিয়ে দিয়েছে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় নেওয়া সম্ভব নয়। সেই সাথে বাংলাদেশ দল ভারতে না গেলে পয়েন্ট হারানোর ঝুঁকি থাকবে। যাচ্ছি পরের প্রসঙ্গে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু নির্বাচনে এখন পর্যন্ত 23টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ভিপি পদে শিবির সমর্থিত প্যানেলের রিয়াজুল ইসলাম পেয়েছেন 2,819 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের AK রাকিব 2,691 ভোট পেয়েছেন। জিএস পদে 2,980 ভোট পেয়ে এগিয়ে রয়েছেন শিবির প্যানেলের আব্দুল আলিম আরিফ সহ সাধারণ সম্পাদক পদেও একই প্যানেলের মাসুদ রানা 2,510 ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। এর আগে মঙ্গলবার সকাল 9টায় শুরু হয়ে বিকেল 3টা পর্যন্ত জকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল বিষয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিলের তৃতীয় দিনে 131টি আবেদন জমা পড়েছে। সকাল থেকে আপিল প্রার্থীরা উপস্থিত হন ইসিতে। সোমবার থেকে আপিল কার্যক্রম শুরু হয়। গত 3 দিনে মোট আপিল জমা পড়েছে 295টি। এর আগে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা 723 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন। এতে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ায় 1,842 জন। আপিল করতে আসা সংক্ষুব্ধদের অভিযোগ, ছোটখাটো ভুল নিয়ে রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের হয়রানি করছেন। তবে ন্যায় বিচার হলে প্রার্থিতা ফিরে পাওয়ার আশা তাদের। ক্রেডিট কার্ডের একটা পেমেন্ট বাকি ছিল, তো আমি তাৎক্ষণিকভাবে আমি তখন বিভাগীয় কমিশনারকে বলেছিলাম যে আমাকে 1 ঘন্টা সময় দিলে আমি এটা পেমেন্টটা করে নিয়ে আসি। এটা অসাবধানতাবশত হয়েছে। আরেকটা ছিল হোল্ডিং ট্যাক্স। আর আপনি জানেন যে হোল্ডিং ট্যাক্স নিয়ে আমরা দীর্ঘ সময় ধরে সিটি কর্পোরেশন আন্দোলন করেছি। সেই জায়গা থেকে আমার নিজেরই হোল্ডিং ট্যাক্সটা আমরা ইস্তফা রেখেছিলাম। অবশ্যই আমি প্রার্থিতা ফেরত পাবো, যেহেতু 400-র উপরে মামলা থাকার পরেও প্রার্থিতা পেয়েছে। আপনারা জানেন আমার মাত্র 3টি মামলা, সে অনেক আগে এগুলা শেষ হয়ে গেছে, আমি পাবো। বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন জনতার দলের নেতারা। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দলটির নেতারা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মনে করেন তারা।
তাই নির্বাচনী পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়ে নির্বাচনের প্রতীক বরাদ্দের আগেই হাদির হত্যাকারীদের গ্রেপ্তার, গুম খুনে জড়িতদের বিচার এবং গোপন বন্দিশালা জনসম্মুখে প্রকাশ করার দাবি জানানো হয়। এছাড়া ভারতের আগ্রাসনের সমালোচনাও করেন দলটির নেতারা। দল মত নির্বিশেষে আমাদের এখন এক হতে হবে। দিল্লির কোনো দাদাগিরি আর এই মাটিতে চলতে দেওয়া হবে না। আমরা ভারতের সাথে অবশ্যই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, কিন্তু তা হতে হবে সমমর্যাদার ভিত্তিতে, অবশ্যই দাসত্বের ভিত্তিতে নয়। তারা চাইছে বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনিরাপদ রাষ্ট্র হিসেবে চিহ্নিত করতে। একই কারণে আমাদের ভাই হাদিকে প্রাণ হারাতে হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশে ও বিদেশে যাতে সমাদৃত হয় সেজন্য স্বাধীনভাবে কাজ করতে আগ্রহী পর্যবেক্ষকরা, আর তাদেরকে নির্মোহভাবে কাজ করার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে এসব প্রসঙ্গ উঠে আসে। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে এনজিও বিষয়ক ব্যুরোর কনফারেন্স হলে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জন আস্থা বৃদ্ধিতে কাজ করা 27টি সংগঠনের মোর্চা অ্যালায়েন্স ফর ফেয়ার ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি। এতে নির্বাচন কমিশনার, বিভিন্ন কূটনৈতিক অঙ্গনের প্রতিনিধি সহ অনেকেই অংশ নেন। আসন্ন নির্বাচনে প্রায় 3000 পর্যবেক্ষক থাকবে বলে জানান বক্তারা। অনুষ্ঠানে অংশ নিয়ে বিদেশিরা বলেন, গণতন্ত্র শক্তিশালী করার অন্যতম মাধ্যম নির্বাচন। এই নির্বাচনে স্বাধীনভাবে কাজ করতে চান তারা। জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলনে আমরা কাজ করতে আগ্রহী। সুইজারল্যান্ডের পক্ষ থেকে আমরা সব ধরনের সহযোগিতা করব। অন্যান্যরা বলেন, আসন্ন নির্বাচনে ডিজিটাল মিডিয়া অনেক গুরুত্বপূর্ণ। এখানকার অপতথ্য যাতে নির্বাচনে ব্যাঘাত না ঘটায় সেদিকে পর্যবেক্ষকদের নজর রাখতে হবে। এখন এই যে ডিজিটাল এরা, এই ডিজিটাল এরাতে নানান ধরনের ফেক নিউজ থাকবে, মিস ইনফরমেশন অ্যান্ড ডিসইনফরমেশন থাকবে। এইগুলার উপরে যদি ভিত্তি করে অবজারভাররা যদি কোনো রিপোর্টিং করেন, তার থেকে মারাত্মক একটি বিশৃঙ্খলা তৈরি হতে পারে। আমাদের জন্য 2024-এর নির্বাচনটাকে যদি আমি একটু অ্যানালজি ড্র করি, আমি যদি একটু মেটাফরিক্যালি বলি, অনেকটা হচ্ছে লাইনচ্যুত ট্রেনকে লাইনে ফেরত এনে আবার চালানো শুরু করা, বেয়ার মিনিমাম রিপেয়ার করে কিছু কিছু যন্ত্রাংশ রিপ্লেস করে অন্তত গতি দেওয়া। তারা আরো বলেন, পর্যবেক্ষকরা নির্বাচন কমিশনের তৃতীয় নয়ন। তাদের পর্যবেক্ষণ যেন মানসম্মত হয় সেজন্য সব ধরনের সহযোগিতা করা হবে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। তারেক রহমান আগামী দিনের গণতন্ত্রের মশাল বাহক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্যদিকে কোনো শক্তি দেশকে বিরাজনীতিকরণ করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির আরেক নেতা সদস্য মঈন খান। রাজধানীর পৃথক দুটি অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বুধবার জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের উদ্যোগে আয়োজিত খালেদা জিয়ার স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল হয়। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়া আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এদিকে রাজধানীর সেগুনবাগিচা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত খালেদা জিয়ার স্মরণে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে মঈন খান বলেন, কোনো পরাশক্তিই দেশকে বিরাজনীতিকরণ করতে পারবে না। গণতন্ত্রের যে মশাল শহীদ জিয়া হাতে নিয়েছিলেন, সেই মশাল বেগম খালেদা জিয়া দীর্ঘ সময়ে সেই মশাল বহন করেছে গণতন্ত্র। She is the torch bearer of democracy. She is the torch bearer of democracy. সেই মশাল তারেক রহমানের হাতে তুলে দিয়েছে। এখন গণতন্ত্রের টর্চ বেয়ারার হচ্ছে তারেক রহমান সাহেব। দীর্ঘ 19 বছর পর বগুড়া সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনের খবরে বগুড়া জেলা ও আশপাশের এলাকায় বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। খালেদা জিয়ার জন্য দোয়া এবং আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে নেওয়া হয়েছে নানা কর্মসূচি।
সর্বশেষ 2006 সালের 24 ডিসেম্বর গিয়েছিলেন বগুড়ায়। 19 বছর পর পৈতৃক নিবাসে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় নেতাকে বরণ করতে এখন উৎসবের আমেজ বগুড়ায়। এটিকে ঐতিহাসিক সফর হিসেবে দেখছেন তৃণমূলের নেতাকর্মীরা। আনন্দ এবং এই আনন্দের বহিঃপ্রকাশ ভাষায় এটা প্রকাশ করা যাবে না। যদিও দেশ নেত্রী চলে গেছে আমাদের ছেড়ে, এটা আমাদের শোকের, আমাদের বগুড়ার গর্ব ছিল, এটা আমরা শোকে স্তব্ধ। সেই মুহূর্তে আমাদের অ্যাক্টিভ চেয়ারম্যান বগুড়াতে আসছে, এরা আমরা আনন্দিত। সব জায়গা থেকে নেতাকর্মী ইনশাল্লাহ বগুড়াতে আসবে এবং উৎসব মুখর পরিবেশে সবাই তারেক রহমানকে বরণ করবে। জেলা বিএনপির কার্যালয়কে সাজানো হচ্ছে নতুন রূপে। বিশেষভাবে প্রস্তুত করা হচ্ছে তারেক রহমানের নির্ধারিত বসার কক্ষটি। সফরের দ্বিতীয় দিন 12 জানুয়ারি তিনি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়ায় অংশ নেবেন। আমাদের সেন্ট্রাল স্কুল মাঠে আমাদের গণদোয়ার আয়োজন আছে। তিনি 11 তারিখ নাইট হল করবে, 12 তারিখে গণদোয়ায় অংশগ্রহণ করবে। গণদোয়া শেষে তিনি ফিরে যাবেন আবু সাইদের কবর জিয়ারতের জন্য। 1.5 যুগেরও বেশি সময় পর সামনে থেকে তারেক রহমানকে দেখার সুযোগ পেয়ে আবেগে আপ্লুত সাধারণ মানুষ। নির্বাচনকে সামনে রেখে এই সফর বগুড়ার রাজনীতিতে এক নতুন অধ্যায় সূচনা করবে বলে মনে করছেন অনেকে। আমরা বগুড়ার মানুষ, তাকে পাওয়ার জন্য অনেক খুশি, আমরা অনেক গর্বিত। একটা ছেলে ওনার মার জন্য আমার হাজবেন্ড কান্দে, এখনো কান্দে। দীর্ঘদিন প্রবাসে ছিল, প্রবাসে থাকার কারণে মানুষের প্রতি একটা যে স্পৃহা কিংবা তার প্রতি একটা ভালোবাসা, এটা অ্যাকচুয়ালি হয়ে বেড়ে গেছে। মহা আনন্দের দিন আমাদের আসবে, আমরা তাকে শুভেচ্ছা জানানোর জন্য প্রস্তুতি নেব এবং রেডি হয়ে থাকবো। এবারের নির্বাচনে বগুড়া 6 ও ঢাকা 17 আসন থেকে অংশ নিচ্ছেন তারেক রহমান। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নতুন আর্থিক বাধ্যবাধকতা জারি করেছে দেশটি। মার্কিন সরকারের হালনাগাদ ভিসা বন্ড তালিকায় বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত করায় এখন থেকে নির্দিষ্ট ক্ষেত্রে দেশটির ভিসা পেতে সর্বনিম্ন 5 থেকে সর্বোচ্চ $15,000 পর্যন্ত জামানত দিতে হবে। আগামী 21 জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হচ্ছে। যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনায় এবার নতুন হিসাব যুক্ত হলো বাংলাদেশিদের জন্য। ভিসা পেলেই আর নিশ্চিন্ত যাত্রা নয়, বরং নির্দিষ্ট ক্ষেত্রে গুনতে হবে বাড়তি হাজার হাজার ডলার। এর ফলে মার্কিন ভিসা পেতে আর্থিক ও প্রশাসনিক জটিলতা আরও বাড়ল। 6 জানুয়ারি ভিসা বন্ডের আওতায় থাকা দেশগুলোর হালনাগাদ তালিকা প্রকাশ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। নতুন এই তালিকায় বাংলাদেশ সহ মোট 38টি দেশের নাম যুক্ত করা হয়েছে। নিয়ম অনুযায়ী এসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের ভিসা পেতে ফেরতযোগ্য জামানত দিতে হবে 5, 10 ও 15,000 মার্কিন ডলার। আবেদনকারীর ব্যক্তিগত পরিস্থিতি, ভ্রমণের উদ্দেশ্য এবং ভিসা ইন্টারভিউয়ের মূল্যায়নের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্মকর্তা এই অঙ্ক নির্ধারণ করবেন। তালিকায় বাংলাদেশ ছাড়া দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে রয়েছে নেপাল ও ভুটান। সবচেয়ে বেশি রয়েছে আফ্রিকার দেশ। অ্যাঙ্গোলা, বতসোয়ানা, জাম্বিয়া, জিম্বাবুয়ে, উগান্ডা ও নাইজেরিয়া সহ বেশ কয়েকটি দেশ। রয়েছে কিউবা ও ভেনেজুয়েলার নামও। ভিসার জন্য আবেদনকারী যোগ্য বিবেচিত হলেই যে এই বন্ড দিতে হবে এমন নয়। কনসুলার অফিসার চাইলে আবেদনকারীর ক্ষেত্রে এই শর্ত আরোপ করতে পারবেন। তবে কনসুলার অফিসার নির্দেশনা দেওয়ার আগে কোনো অর্থ জমা না দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্যে এই নতুন দেশগুলোর তালিকা ও কার্যকর হওয়ার তারিখ প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে এই নিয়ম আগামী 21 জানুয়ারি থেকে কার্যকর হবে। যুক্তরাষ্ট্রের দাবি, এই পাইলট প্রোগ্রামের মূল উদ্দেশ্য হল ভিসার মেয়াদ শেষ হওয়ার পর যারা অবৈধভাবে সে দেশে থেকে যান তাদের নিরুৎসাহিত করা। মূলত যেসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে গিয়ে ফিরে না আসার হার বেশি, সেসব দেশকেই এই তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে। ইশরাত সুমা, দীপ্ত, বার্তা কক্ষ। তীব্র তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে ইউরোপ মহাদেশ। এতে করে ফ্রান্স ও বসনিয়াতে 6 জন নিহতের পাশাপাশি শত শত ফ্লাইট বাতিলের খবর পাওয়া গেছে। ব্রিটিশ গণমাধ্যম দি গার্ডিয়ান জানায়, ভারী তুষারপাতের কারণে চারপাশে বরফাচ্ছন্ন আবহাওয়ায় ইউরোপ জুড়ে ভয়াবহ অবস্থা বিরাজ করছে। এ পর্যন্ত 6 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে গণমাধ্যমটি। ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে সড়ক দুর্ঘটনায় 5 জন এবং বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভোতে তুষারের ভারে গাছ ভেঙে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া দেশটির 96টি জেলার মধ্যে 38টিতেই তুষারপাতজনিত কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে ফ্রান্স এবং নেদারল্যান্ডের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
এতে করে ইউরোপের বিভিন্ন দেশের বিমানবন্দরে আটকা পড়েছেন হাজার হাজার যাত্রী। এর সাথে শেষ করব সন্ধ্যার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ, আইসিসিকে আবারও চিঠি দেওয়া হবে ক্রীড়া উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের ভ্রমণ ভিসা পেতে দিতে হবে 5 থেকে 15,000 ডলার জামানত, কার্যকর 21 জানুয়ারি থেকে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।